Okay, guys, assalamu alaikum. So, ইনশাল্লাহ আজকে আমরা আমাদের চ্যাপ্টার 1-এর থার্ড পার্ট যেইটুকু আমরা শেষ করতে পারি নাই, ইনশাল্লাহ উইল কমপ্লিট দ্যাট। ওকে, দ্য ভেরি লাস্ট পয়েন্টস উইল বি টকিং অ্যাবাউট। অ্যান্ড লেটস স্টার্ট উইথ, আমরা লাস্ট ক্লাসে আই থিঙ্ক স্টেটস অফ ম্যাটার পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা তার পর থেকে স্টার্ট করবো। ওকে, দেয়ার আর ফিউ ডেফিনেশনস দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, scientific method. What do you think is a scientific method? এটা কি জিনিস? আচ্ছা, আমরা কেমিস্ট্রি পড়ছি, রাইট? সো কেমিস্ট্রি পড়তে গেলে আমরা কিন্তু যে কোনো জিনিস উই হ্যাভ টু প্রুভ ইট। মানে কেমিস্ট্রি হচ্ছে, আমি লয়ের সাথে কেমিস্ট্রিকে একটা কেমন যেন একটা মিল পাই, যে তুমি যেটাই বলবা না কেন মানে তোমার প্রুফ করতে হবে। যদি প্রুভ না করতে পারো তাহলে সাজা হবে না, সোজা হিসাব। সো যে কোনো জিনিস তুমি যখন প্রুভ করতে হবে সেটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি ইউ হ্যাভ টু ডু সাম কাইন্ড অফ এক্সপেরিমেন্টেশন। সো আমরা নলেজ গ্যাদার করার জন্য উই বেসিকলি গো থ্রু আ প্রসেস, অ্যান্ড দ্যাট প্রসেস ইজ অ্যাকচুয়ালি কল্ড সায়েন্টিফিক মেথড। এই সায়েন্টিফিক মেথডে আমরা যেটা করি, একটা সার্টেন এক্সপেরিমেন্ট করি, এবং ওই এক্সপেরিমেন্টের যে অবজারভেশনগুলো হয়, মানে আমরা যা দেখতে পাই, যা রিয়্যাক্ট করে, যা আমাদেরকে দেখায়, সেটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি সায়েন্টিফিক মেথড। এবং এই যে আমরা এক্সপেরিমেন্টটা করলাম, ওইটার অবজারভেশনটা নিলাম, অ্যান্ড ওখান থেকে আমরা যেটা শিখলাম, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড সায়েন্টিফিক মেথড। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এরপরে আসে হচ্ছে গিয়ে হাইপোথেসিস। ওকে, হাইপোথেসিস জিনিসটা কি? হাইপোথেসিস জিনিসটা হচ্ছে গিয়ে, এটা আমি খুব ইজি একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে গিয়ে, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমরা কিন্তু ইউজুয়ালি উই ট্রাই টু বিকাম আ সায়েন্টিস্ট। ওকে, এবং যারা মানে সায়েন্টিস্ট, তারা কিন্তু ইউজুয়ালি খেয়াল করে দেখবে যে জার্নালে পেপার পাবলিকেশন করে, এরকম একটা ব্যাপার শুনছো? জার্নালে পেপার পাবলিকেশন করে, যার পাবলিকেশন যত বেশি সে তত বড় সায়েন্টিস্ট, ব্যাপারটা এমন। সো জার্নালে যখন আমরা পেপার পাবলিশ করি, ওটার কয়েকটা পার্ট থাকে। প্রথমেই একটা জার্নালের একটা টাইটেল থাকে, টাইটেলের পরে কে কে লিখেছে, কে কে কাজটা করেছে, তাদের নাম থাকে। তারপরেই যে পার্টটা থাকে সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের আরেকটা নাম হচ্ছে গিয়ে হাইপোথেসিস। হাইপোথেসিস বা অ্যাবস্ট্রাক্টের পরেই থাকে ইন্ট্রোডাকশন, এক্সপেরিমেন্টাল, রেজাল্টস অ্যান্ড ডিসকাশন, কনক্লুশন, সাইটেশনস, এরপরে কাকে কাকে অ্যাকনলেজ করবা, সবাই। দ্যাট ইজ বেসিকলি হাউ ইট ওয়ার্কস। সো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি, হাইপোথেসিস বা অ্যাবস্ট্রাক্ট, ইজ বেসিকলি দ্য ফার্স্ট পার্ট। প্রথম যে পার্ট, এই পার্টটাতে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা যে নলেজ গ্যাদার করি, বই পুস্তক যা যা পড়ি, উই স্টাডি, রাইট? অ্যান্ড ওয়েন উই স্টাডি উই অ্যাকচুয়ালি গ্যাদার নলেজ, অ্যান্ড উই, আমাদের যে আইডিয়াটা থাকে যে হ্যাঁ আমি এই এক্সপেরিমেন্টটা করব, আমার কাছে মনে হচ্ছে আমি বইতে পড়ে যা জেনেছি যে আমাকে বেসিকলি আমি যদি এই রিয়াকশনটা করি তাহলে এইটা হয়তো হবে। ওকে, ওই পার্টটা কি অ্যাকচুয়ালি বলে হাইপোথেসিস। এই জায়গায় আর একটা মজার জিনিস হচ্ছে গিয়ে, আমরা যারা সায়েন্টিস্টরা আছি, আমরা একটু চোর আছি। কেন কেন চোর আছি? কারণটা হচ্ছে যে আমরা এই জায়গাটা একটু চুরি করি। আমরা যেটা করি, হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি। সো আমরা যে জিনিসটা চুরি করি সেটা হচ্ছে কি, আমরা প্রথমে লিখি হাইপোথেসিসটা, আমাদের কাছে যেটা মনে হয় যে আচ্ছা এই রিয়াকশনটা করলে বা এই জিনিসটা করলে হয়তো বা এই রিয়াকশনটা হবে বা এই অবজারভেশনটা আমার আসবে, রাইট? সো হ্যালো, আমার এই রিয়াকশনটা হয়তো বা আসবে। সো যখন আমরা এক্সপেরিমেন্টটা পুরোপুরি শেষ করি, শেষ করে যখন আমরা দেখি যে না এই জিনিসটা আসে নাই, অন্য আরেকটা জিনিস হয়েছে, তখন আমরা সুন্দর করে ওই জায়গাটা চেঞ্জ করে ফেলি, সো দ্যাট উই মেক ইট ক্লিয়ার যে আরে আমি তো আগেই জানতাম এটা হবে, রাইট? সো এই জায়গাটায় আমরা একটু হালকা চুরি করি। সো হাইপোথেসিস বা অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আ tentative and testable explanation for an observation of a series of a observation, right? So আমরা আগেই চিন্তা করে রাখি বা আমরা পড়ে ফেলি যে কি হতে পারে,
Okay, so that is called hypothesis. Last part, scientific theory. সায়েন্টিফিক থিওরিটা হচ্ছে গিয়ে বেসিকলি আমি যে বললাম অ্যাবস্ট্রাক্টের পরে বা হাইপোথেসিসের পরে আমার যে পার্টটা আসে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সেখানে হচ্ছে উই বেসিকলি টক অ্যাবাউট আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করছি ওগুলা আমি কেন কাজ করছি, ওটা আমাকে কিভাবে হেল্প করবে এই রিয়াকশনটা বা এই এক্সপেরিমেন্টটাতে, মানে একটা ভালো অবজারভেশন আনতে, একটা ভালো এক্সপ্লেনেশন দিতে। সো ওইটার বিষয়ে আমি যা যা জানতে পারি, যত ধরনের প্রপার্টিজ আছে ওটার সম্পর্কে যা যা আমি পড়েছি সেটাই আমি কিন্তু লিখি, এবং আমি ওইটা কিন্তু ক্রেডিট দিই, কারণ কোনো না কোনো বই থেকে নিয়েছি বা কোনো জার্নাল থেকে নিয়েছি, যেখান থেকেই নেই না কেন ওই জায়গাটাকে আমি ক্রেডিট দিই। সো ওই পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টে হচ্ছে গিয়ে সায়েন্টিফিক থিওরি, আমি যা যা পড়লাম সেগুলো আমি নোট ডাউন করে দিলাম, দ্যাট ইজ মাই সায়েন্টিফিক থিওরি। সো আমরা এই তিনটা জিনিস, মানে কোনটা কি জিনিস আমরা কি বুঝতে পারছি? ডাজ দ্যাট মেক সেন্স? একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওকে, বইয়ের মানে বা স্লাইডের যেই ভাষা আমি কিন্তু সেই সেম ভাষায় বুঝাইনি, ঠিক না? আমি কিন্তু আরও ইজি ভাষায় মনে হয় বোঝানোর চেষ্টা করেছি। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ে, কারণ তুমি স্লাইড মুখস্থ করতে যাবে ওই মুখস্থই থাকবে, মাথায় আর ঢুকবে না। সো আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেই পড়াটাই পড়ো না কেন, দিস ইজ জাস্ট এ স্মল সাজেশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, ডোন্ট জাস্ট মেমোরাইজ ইট। আমাদের একটা খুব ভালো স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা যেটা পাই সেটাই আমরা মেমোরাইজ করে ফেলি, বাট রাদার এখানে ধর সে কথার কথা কোনো একটা ডেফিনেশন বা কোনো একটা এক্সপ্লেনেশন 10 লাইন লেখা আছে, তুমি জিনিসটাকে পড়ে যদি 1 লাইনে উত্তর দিতে পারো, আইল গিভ ইউ ফুল মার্কস, আই প্রমিস। 10 লাইন লেখার দরকার নেই, জাস্ট রাইট মি 1 লাইন অ্যান্ড আই এম গুড। আমাকে জাস্ট স্ট্রেট আপ বুঝায় দাও অ্যান্ড আই শুড বি ওকে উইথ ইট। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, সেটা হচ্ছে গিয়ে মেজারমেন্টস। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, বিকজ এখানে কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো আই ওয়ান্ট ইউ টু নো। ফার্স্ট থিং ফার্স্ট, যে কোনো মেজারমেন্ট যখন আমি করি, রাইট, ফর এক্সাম্পল কথার কথা, স্যার আপনার হাইট কত? 5 ফুট 7। বুঝতে পারছেন ওনার হাইট কত? 5 ফিট 7। আমি কিন্তু বুঝি নাই, বা উনি যখন এটা খাতায় লিখবে তখন আমি কিন্তু বুঝতে পারবো না। কারণটা হচ্ছে সে 5 ফিট 7 বলেছে, 7টা কি? ইঞ্চ। আমাকে এটা বলে দিতে হবে, না হলে আমি বুঝতে পারবো না 5 ফুট 7 মানেটা কি। 5 ফিট 7 সেন্টিমিটার, millimeter, something like that maybe. No, it's actually inches, and you have to tell me. So whenever, যখনই কোনো একটা প্রবলেম সলভ করছো, যখনই কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করছো, একটা জিনিস সবসময় মাথায় রাখবা। ঘুমায় নেই স্যার? বোঝা যাচ্ছে দেখে। একটু হাত মুখে মানে পানি দিয়ে আসবেন নাকি? ও দিয়ে আসছেন, তাও হচ্ছে না, সমস্যা নেই, আপনি আরেকটু পিছনে গিয়ে ঘুমান। ও শুট, where do you work? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ গলা গেছে, আই সি ইট। ওকে, ইউ রিল্যাক্স, নো ইস্যুস। সো যেটা বলছিলাম, যে কোনো প্রবলেম সলভ করছি বা যে কোনো নাম্বারস নিয়ে কাজ করছি, অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ ডু হ্যাভ আ ইউনিট। সব সময় আমার একটা ইউনিট থাকতে হবে। ওকে, আমরা ফোনগুলো রেখে দিই, ফোনের এখন আপাতত দরকার নেই, ফোনটা ব্যাগে ঢুকায় ব্যাগটা দূরে সরিয়ে ফেলি। আই ডোন্ট নিড আ ফোন রাইট নাও, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, ইউনিট মাস্ট। যে কোনো প্রবলেম আমি সলভ করার চেষ্টা করছি, যেই আমি ইউনিটটা পাবো, মানে ওই যেমন 5 ফিট 7 বললে আমি বুঝবো না, বাট 5 ফিট 7 ইঞ্চেস বললে আমি ডেফিনেটলি বুঝবো। সো মেক শিওর করবো দ্যাট আমি ইউনিটটা অলওয়েজ আমি লিখছি, রাইট? আচ্ছা, এই স্লাইডটা যখন তোমরা পাবা, ইউ আর অ্যাকচুয়ালি গানা গেট মানে বাঞ্চ অফ নাম্বারস। হ্যাঁ, সো এই নাম্বারসের কোন ইউনিটে আমরা কি লিখি, যেমন আমরা সে
ওয়েটের কথা যদি বলি, আমরা কিন্তু কিলোগ্রাম পুরাটা লিখি না, আমরা লিখি কেজি। আমরা ডিস্টেন্সে মিটার, কিন্তু আমরা METER লিখি না, এম। এই যে শর্ট ফর্মগুলা, সেগুলো ইউ হ্যাভ টু নো। ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচারের ক্ষেত্রে আমরা 3 ধরনের ইউনিট ইউজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াস, আমি কিন্তু ডিগ্রি সেলসিয়াস লিখি না, আমি ডিগ্রি সি লিখি। ফ্যারেনহাইট, আমি ফ্যারেনহাইট লিখি না, আমি ডিগ্রি এফ লিখি। আরেকটা ইউনিট আছে সায়েন্টিফিক ওয়েতে, সেটা হচ্ছে কি ক্যালভিন, রাইট হিয়ার ক্যালভিন। আমি কিন্তু ক্যালভিন লিখি না, আমি কে লিখি। তার মানে আমি বুঝে যাই যে এটা ক্যালভিনে অ্যান্সারটা করা হয়েছে। সো যে কোনো মানে মেজারমেন্ট হোক, যাই হোক না কেন, নাম্বারস হোক না কেন, আই মাস্ট হ্যাভ আ ইউনিট। যদি টাইম হয় ঘন্টা হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, এনিথিং। সো এই জিনিসগুলো whenever you get the slide, please look into it, try to remember them, okay? These are very simple and it should not be a very big deal for you guys. Next thing is basically conversion. এই কনভার্সনটা ইম্পর্টেন্ট। কিছু কিছু কনভার্সন তোমাদের জানতে হবে, যেমন সে কথার কথা, কিলোগ্রাম থেকে পাউন্ডে আমি কিভাবে যাচ্ছি, এই কনভার্সনগুলো কিছু কিছু তোমাদের মনে রাখতে হবে। যেমন 1 কিলোগ্রামে কত পাউন্ড আছে? 2.2 or 2.205 pounds, ওকে? সো এটা এক্স্যাক্ট এই নাম্বারগুলোকে মনে রাখার চেষ্টা করবা, বিকজ আই এম প্রিটি শিওর তোমাদের মোস্ট লাইকলি এক্সামে হয়তো বা এই কনভার্সনগুলো আসতে পারে। হতে পারে, নাও হতে পারে, ডিপেন্ডস। এটা একটা রিস্কি ব্যাপার। এটা একটা ছোট স্টোরি আছে, আমি মনে হয় লাস্ট ক্লাসে কি তোমাদেরকে বললাম না কাকে বললাম, সেটা হচ্ছে আমার যিনি বস ছিলেন, উনি আমাদেরকে এক্সাম নিত একটু ডিফারেন্টলি। সে কোনো হোমওয়ার্ক দিত না, তার কোনো হোমওয়ার্ক ছিল না, সে জাস্ট সিম্পলি যেটা করতো সেটা হচ্ছে গিয়ে MCQ দিতেন 16টা, আর 30 মার্কের কোয়েশ্চেন দিতেন। সেটা হচ্ছে গিয়ে সে হোমওয়ার্ক দিয়ে দিত, কিন্তু ওইটা কখনো সে চেক করতো না, বলতো নিজেরা সলভ করো। এবং হোমওয়ার্কের যে পার্টটা, ওই পার্টটা পুরা হুবাহু সে কোয়েশ্চেনে দিয়ে দিত, তাও আমরা পারতাম না ফুল। সো ইফ ইউ হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক, ইউ উইল গেট দ্যাট 30। তুমি যদি না পারো, যদি না করো, প্র্যাকটিস না করলে জীবনেও পারবো না, দ্যাটস ইম্পসিবল। সো হি ইউজ টু ডু দ্যাট। আর এই MCQ মানে এত কমপ্লিকেটেড থাকতো যে অনেক বেশি ডিফিকাল্ট হতো। সো আমার মনে হয় যে মানে MCQ দেখে খুশি হওয়াটা মনে হয় would not be a very wise idea. Rather আমার মনে হয় প্রবলেম সলভ করলে অ্যাটলিস্ট কিছু মানে সে ভুল হইলো, কিছু মার্ক তো পাবা, অ্যাটলিস্ট 2-1টা স্টেপ তো ঠিক হবে। সো ওইটা বেটার MCQ থেকে। তোমার কাছে মনে হতে পারে, ওই পরীক্ষা দাও না, 2-4টা দাও, এরপরে বুঝবা। এনিওয়েজ, সো কনভার্সনের অনেকগুলা ওয়ে আছে। অনেকগুলো ওয়ে বলতে হচ্ছে কি, অনেক মানে একটা থেকে আরেকটাতে কনভার্ট করাটা ইউ হ্যাভ টু নো। এটা আসলে আলাদা করে শিখায় দেওয়ার কিছু নাই। বাট কিলোগ্রাম টু পাউন্ডস, পাউন্ডস টু গ্রামস, বা কিলোগ্রামস টু গ্রামস, এরপরে মিলিলিটার টু লিটার, এই যে কনভার্সনগুলো আই এক্সপেক্ট ইউ টু নো। তোমাদের এটা জানতে হবে, ওকে? সো প্লিজ লুক ইন টু দ্য স্লাইডস লেটার অন whenever you get a chance. Just try to solve them, try to know them, okay? It would be easier for you inshallah. আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে মেজারমেন্টসের একটা আনসার্টেনটির ব্যাপার আছে। ইফ ইউ লুক ইনটু দ্য স্লাইড রাইট হিয়ার, দুটো ব্যালেন্স আছে, দুটো ব্যালেন্সের মধ্যে একটা করে নিকেল দেয়া আছে, ওকে? And the nickel weight will be the same. But the fun part is, if you look into the two balances here, দুইটা রিডিং কিন্তু ডিফারেন্ট। Why do you think it's different? রিডিংটা ডিফারেন্ট কেন হচ্ছে? একটুই ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কেন? সরি, মেশিনের একটা ঝামেলা আছে না? হ্যাঁ, ঠিক আছে। এরপর সরি, থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ। আচ্ছা, এই দুইটা ব্যালেন্সের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই দুইটা ব্যালেন্স দুই ধরনের ব্যালেন্স। একটাতে আমার 2 ডেসিমেল প্লেস দিচ্ছে আর একটাতে আমার 4 ডেসিমেল প্লেস দিচ্ছে। ওকে, যেটাতে আমার 2 ডেসিমেল প্লেস দিচ্ছে, ইফ ইউ লুক এট ইট 2.53, নিকেলের ওয়েট কিন্তু সেম হবে, 2.53 আমাকে এটাতে দেখাচ্ছে, কিন্তু এখানে আমাকে 2.5271 দেখাচ্ছে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে যেহেতু ওর ডিজিটস কম অথবা ডেসিমাল প্লেসেস কম, এই কারণে ও আমাকে লাস্ট যে নাম্বারটা, এই নাম্বারটা রাউন্ড অফ করে দেখাচ্ছে। কেন রাউন্ড অফ করে দেখাচ্ছে? কারণ আমার এখানে 2.52 এর পরে 7 আছে, এই কারণে ও রাউন্ড অফ করে আমাকে যে 5-এর উপরে থাকলে যেটা হয় রাউন্ড অফ করে এখানে 3 দেখাচ্ছে। সো এই জিনিসটার মেইন ব্যাপারটাই হচ্ছে গিয়ে আনসার্টেনটি। এই আনসার্টেনটিটাই হচ্ছে গিয়ে যখনই তুমি তোমার যে কোনো মেজারমেন্টের, স্পেশালি ওয়েটের, যখন লাস্ট ডিজিটটা দেখবা, ডেসিমাল প্লেসের পরে যে লাস্ট ডিজিটটা থাকবে, অলওয়েজ ধরে রাখবা দ্যাট ডিজিট ইজ অলওয়েজ আনসার্টেন। ইট ইজ মানে বেসিক্যালি নেসেসারিলি এই লাস্ট যেই নাম্বারটা আছে এটা ওই নাম্বারটা হতেও পারে অথবা অন্য একটা নাম্বারও হতে পারে। ইটস নট এক্স্যাক্টলি 3। যখন আমি আরেকটা ব্যালেন্সে দিয়ে দেখলাম, হ্যাঁ, ইট ইজ নট এক্স্যাক্টলি 3, ইট ইজ অ্যাকচুয়ালি 2.5271। সেমভাবে আমার এই যে আমার 4টা ডেসিমেল প্লেসের যেই নাম্বারটা, এটাতেও কিন্তু এই যে লাস্টে 1 আছে। সো এই লাস্টের 1টাও কিন্তু আনসার্টেইন। Whenever you see a number like that, the last digit after the decimal place will always be uncertain. Is that clear? Not only the decimal place, যে কোনো নাম্বারের লাস্ট ডিজিটটা ইউজুয়ালি আমরা মেজারমেন্টের আনসার্টেন ধরতে হবে। এটাকে তুমি শিওরলি বলতে পারবা না। Is that clear? ইয়েস, যেটাতে আচ্ছা, ভেরি ভেরি গুড ওয়ান। কোনটা বেশি অ্যাকিউরেট? অ্যাকিউরেসি কোনটার বেশি? কোনোটাই অ্যাকিউরেট না, বাট অ্যাকিউরেসি যদি বেশি বলি কোনোটা, তাহলে এটা হবে হচ্ছে এইটা। কারণ এটার ডেসিমেল প্লেসের পরে 4টা ডিজিট আছে, এই কারণে এটা 5 ডিজিটের ব্যালেন্স, এই কারণে ইট ইজ মোর অ্যাকিউরেট। ওকে, যেটা ডিজিট বেশি থাকবে বুঝেই নিবা ওটা অ্যাকিউরেট। ওকে, আমরা যেমন এইটা যেমন অ্যানালিটিক্যাল ব্যালেন্স বলি আমরা। অ্যানালিটিক্যাল ব্যালেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকিউরেট ব্যালেন্সেস ইউ উইল ফাইন্ড। তোমাকে ডেসিমেলের পরে 5টা 6টা 7টা ডিজিটও দেয়, অনেকগুলা ব্যালেন্স আছে, তার মানে ওইটাকে বুঝতে হবে যে ইটস মোর অ্যাকিউরেট। ওকে, স্পেশালি আমরা কেমিস্ট্রি বা যে কোনো এক্সপেরিমেন্টের সময় যখন আমরা কোনো কিছু মেজার করি, তখন আমরা বেসিক্যালি অ্যানালিটিক্যাল ব্যালেন্স ইউজ করি। অ্যানালিটিক্যাল ব্যালেন্স ইউজ করলে যেটা হয় যে আমাদের একদম মানে 100% অ্যাকিউরেট না হলেও 99% অ্যাকিউরেট নাম্বারস পাওয়া যায়। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে সিগনিফিক্যান্ট ফিগার্স। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ আ সিগনিফিক্যান্ট ফিগার্স? সিম্পল ব্যাপারটা হচ্ছে কি, কোন নাম্বারগুলো আমি কাউন্টেবল হবে, কোন নাম্বারগুলা আমার সার্টেনটি +1 একটা ডিজিট থাকে। হ্যাঁ, সো আমার এখানে কোনটা আনসার্টেন বা কতগুলা মানে ডিজিটকে আমি এখানে সিগনিফিক্যান্ট হিসাবে মানে কাউন্ট করতে পারবো, সেটাই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগারের অনেকগুলা ব্যাপার আছে। সিগনিফিক্যান্ট ফিগারে ইন্টিজার্স থাকে, নন ইন্টিজার্স থাকে, অনেক ধরনের জিরোস থাকে। তো সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। যখন আমরা নন জিরো ইন্টিজার্স নিয়ে কাজ করি, কি বলে এটাকে, সিগনিফিক্যান্ট ফিগার্সে, তখন সিম্পল জিনিসটা হচ্ছে যতগুলো নাম্বার আছে সবগুলোই আমরা সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করি। যখন একটা নাম্বারে কোনো জিরো থাকবে না, ফর এক্সাম্পল 2 3 4 5 6 7, এই যে নাম্বারটা আছে এখানে কোনো জিরো আছে, তার মানে আমার এই নাম্বারটা নিয়ে টেনশনই করতে হবে না, বিকজ এইখানে প্রতিটা নাম্বার সিগনিফিক্যান্ট। এখানে কয়টা ডিজিট আছে?
1 2 3 4 5 6, তার মানে এটা হচ্ছে গিয়ে কত সিগনিফিকেন্ট ফিগার? 6 6 সিগফিগ। কত সিগনিফিকেন্ট ফিগার? কেন? দুইটা। ওকে, ইভেন আমার যদি ডেসিমেল প্লেস থাকে যেমন 1.13, 3 সিগনিফিকেন্ট ফিগার, তার মানে whenever there is no zeros তখনই আমার বুঝতে হবে যে আমার সিগনিফিকেন্ট হিসাবে কাউন্ট করতে হবে সবগুলাকে। ওকে ওকে, সো যেটা বলছিলাম যে যখন জিরোস থাকবে না তখন সেগুলা সিগনিফিকেন্ট ফিগার হিসাবে আমরা কাউন্ট করব। কিন্তু এখন আমার কাছে যদি নাম্বার চলে আসে 0 1 7 1 2, এখন আমি কি করব? হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার উইল বি দেয়ার? ওয়াই? স্লাইড দেখে বলতেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো সিম্পল ডিল। স্যার ফোনটা রেখে দিই। ক্লাসে ফোন না প্লিজ, প্লিজ, থ্যাংক ইউ। লিডিং জিরোস, যখনই আমার কোনো নাম্বার জিরো দিয়ে শুরু হবে সেই জিরোগুলোকে আমি সিগনিফিকেন্ট হিসাবে কনসিডার করতে পারবো না। আসতেছি, ওইটাতে আসতেছি একটু পরে, ডোন্ট ওয়ারি, নেক্সট স্লাইডেই আসতেছি ওটা নিয়ে। বাট যখনই আমি কোনো নাম্বার জিরো দিয়ে শুরু করব, ইভেন ইফ দেয়ার ইজ আ ডেসিমেল প্লেস 0.001, কয়টা সিগনিফিকেন্ট হবে? একটা। কেন? কারণ আমার লিডিং জিরোজ আছে, মানে আমার শুরুতেই কয়েকটা জিরো আছে। কিন্তু what if the number is something like this, 0.0101? কয়টা সিগনিফিকেন্ট ফিগার হবে? কেন? মানে বুঝিনি। হ্যাঁ বলো বলো বলো, ঠিক হচ্ছে তো, বলো। এই দুইটা বাদ দিলাম, এরপরে কেন? পরের শূন্য, ঠিক আছে, পরের শূন্য কাউন্ট করা হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা দিই। হোয়াট ইফ নাম্বারটা আছে 101, শুধু কয়টা সিগনিফিকেন্ট ফিগার? সরি, দুইটা। এরপরে আর কি বলুন? একটা। কেন একটা স্যার? তিনটা হওয়ার কথা আসতেছি স্যার, একটা কেন? হ্যাঁ বুঝিনি আমি। হ্যাঁ লিডিং জিরো তো একটাও হবে না। হ্যাঁ মানে জিরো দিয়ে আমি তো ওইটা বললামই যে, তার মানে এইটা বাদ দিছি, তাহলে কয়টা সিগনিফিকেন্ট হইলো এখানে? উনি বলেছেন তিনটা, আপনি কয়টা বলছেন? কয়টা? একটাও হবে না। গুড। এরপর এখানে দুইটা, তিনটা। ভালো লাগতেছে, সিগনিফিকেন্ট হবেই না, বেটার। আচ্ছা, আর এখানে এটাও হবে না, বাদ। আচ্ছা ওকে ফেলাস, জিরোস। নাম্বার ওয়ান, যখন আমার
নাম্বারের ভিতরে দুটো ডিজিটের মাঝখানে জিরো থাকবে, সেটাকে আমি ইউজুয়ালি বলি হচ্ছে গিয়ে ক্যাপটিভ জিরো। ক্যাপটিভ জিরো মানে দুইটা ডিজিটের মাঝখানে 101, দুইটা ডিজিটের মাঝখানে যদি জিরো থাকে তাহলে অবশ্যই আমি সিগনিফিকেন্ট হিসাবে কাউন্ট করব। কিন্তু যদি আমার শুরুতে জিরো থাকে তাহলে আমি ওটাকে কাউন্ট করব না। 1 2, যদি আমার ডিজিটের পরে জিরো থাকে, যেমন 1000, যে কোনো একটা নাম্বারের পরে যদি আমার জিরোস থাকে তাহলে আমি ওইটাকে কাউন্ট করব না, শুধু তখন আমার 1 সিগনিফিকেন্ট ফিগার হবে। আমি কি বুঝাতে পারছি? কিন্তু যদি এই সেম নাম্বারটা একটু ডিফারেন্ট হতো, যেমন 1.000, তাহলে আমি সবগুলো ডিজিট কাউন্ট করতাম, উইচ ইজ মাই ট্রেইলিং জিরোস। ট্রেইলিং জিরোতে যেটা হয় সেটা হচ্ছে, আমার যদি কোনো একটা মানে সে কোনো ডিজিট আছে, নাম্বারস আছে, নাম্বারের পরে যদি জিরো থাকে আর ওখানে যদি ডেসিমেল প্লেস না থাকে তাহলে আমি জিরো কাউন্ট করব না। আর যদি আমার ওখানে নাম্বারসের পরে নাম্বারের পরে যদি আমার ডেসিমেল প্লেস থাকে তাহলে আমি ওখানে ওই জিরোসগুলা কাউন্ট করব। ডাজ দ্যাট মেক সেন্স? তার মানে আমরা কয় ধরনের জিরো বুঝলাম? নাম্বার 1, নন জিরো ইন্টিজার, মানে যখন সব নাম্বার থাকবে সবগুলাকে কাউন্ট করব। যখন শুরুর দিকে জিরোস থাকবে জিরোগুলাকে কাউন্ট, ইনিশিয়াল যে জিরো ওগুলাকে কাউন্ট করব না, নাম্বারসগুলাকে কাউন্ট করব। ট্রেলিং জিরোজে যদি ডেসিমেল প্লেস না থাকে তাহলে আমি শুধু ডিজিটস যে নাম্বারসগুলো আছে সেগুলোকে কাউন্ট করব, জিরোগুলোকে কাউন্ট করব না। আমার যদি এই নাম্বারসগুলোতে বা ইন্টিজার্সগুলোতে এই নাম্বারসগুলোতে যদি ডেসিমেল প্লেস থাকে তাহলে সবগুলাকেই কাউন্ট করব। আর আমার ইন্টিজারের মাঝখানে যদি কোনো জিরো থাকে তাহলে সবগুলোকেই আমি কাউন্ট করব। এই রুলগুলোকে স্ট্রিক্টলি ফলো করতে হবে স্যার। জি, বুঝিনি। জি, হ্যাঁ হ্যাঁ আমরা লিখতে পারি, কিন্তু ইউজুয়ালি আমরা যখন সায়েন্টিফিক নাম্বারসগুলো লিখি তখন আমরা ডেসিমেল প্লেস ইউজ করি। সো ডেসিমেল প্লেস ইউজ করার মেইন রিজনটাই হচ্ছে কি টু বি প্রেসাইজ। জি, যদি 140 হতো ডেসিমেল প্লেস না থাকতো তাহলে শুধু দুটো হতো, যেমন 140, তার মানে এখানে কোনো ডেসিমেল প্লেস নাই, তাহলে 2 সিগনিফিকেন্ট ফিগার। সেম, কিন্তু দিস ইজ মোর প্রেসাইজ, ইট ইজ মোর প্রেসাইজ। এখানে ডেসিমেল দিয়ে আমি আরো অ্যাকিউরেট নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি এখানে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ক্যাপটিভ জিরো, ইন্টিজার্সদের মাঝখানে যদি জিরো থাকে তাহলে ওইটাকে ক্যাপটিভ জিরো হিসাবে কাউন্ট করতে হবে। যেমন এই যে আমি এখানে একটা দিয়ে 101 বা 10101, কয়টা হবে? 5টা হবে। কেন হবে? এই জিরোগুলোকে আমি দিচ্ছি কেন? কারণ দে আর ক্যাপটিভ জিরো, ইন্টিজার্সদের মাঝখানে জিরো আছে, নাম্বারসগুলার মাঝখানে জিরো আছে। এই ওয়ানগুলার সামনে একটা ওয়ান আছে, পিছনে একটা ওয়ান আছে। ইভেন যদি নাম্বারটা এমন হতো 10001, এই যে দুইটা ওয়ান দুই কোনায় আছে, মাঝখানের গুলা জিরো আছে, কিন্তু এটা আমার কাউন্ট হবে। কেন কাউন্ট হবে? এটার মেইন রিজনটাই হচ্ছে যে আমার নাম্বারসের মানে ইন্টিজার্সদের মাঝখানে জিরো আছে, এই কারণে আমি এদেরকে সিগনিফিকেন্ট হিসাবে কনসিডার করব। আমি কি বুঝাতে পেরেছি? আর একটু ভালোভাবে বুঝাতে পারবো যদি আমরা এই প্রবলেমটা সলভ করি, একটু চেষ্টা করি।
ডান? ওকে, নাম্বার 1 সবার শেষ নাকি? সবার ডান? ওকে স্যার, নাম্বার 1 কি হচ্ছে, কি লিখেছেন? 4টা। কেন স্যার? কেন কাউন্ট হচ্ছে এক্সপ্লেইন করেন ভালো মতো। আচ্ছা, প্রথমে এটা কি লিডিং জিরো আছে, সো লিডিং জিরো আমি জানি, আমি কাউন্ট করব না। আচ্ছা, তাহলে আমি কাউন্ট করব কোনগুলা? বাকি ডিজিটগুলা, এইগুলা। এই জিরোটা কেন কাউন্ট করছি স্যার? এক্সপ্লেনেশন আছে। এই ডিজিটটা, এই জিরোটা আমি কাউন্ট করছি বিকজ ট্রেইলিং জিরো, ইন্টিজার্সের পরে যদি জিরো থাকে আর এর মধ্যে যদি কোনো ডেসিমেল প্লেস থাকে তাহলে আমি অবশ্যই ট্রেইলিং জিরো কাউন্ট করব। সো এইটার ক্ষেত্রে ইটস আ 4 সিগনিফিকেন্ট ফিগার। গুড। আচ্ছা, এরপরে নাম্বার 2 কে বলবেন? 1। কেন 1? কারণ ইটস আ ট্রেইলিং জিরো অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ আ ডেসিমাল প্লেস। কিন্তু এইখানে যদি নাম্বারটা এমন হতো যে 10.0 10.0 তাহলে কয়টা হতো? 3টা হতো। কেন? কারণ ডেসিমেল আছে, এই জন্য ট্রেইলিং জিরো কনসিডার করব। আচ্ছা, আমার নাম্বার 4 নাম্বারটা 101.05 5টা। কেন 5টা? ক্যাপটিভ জিরো, কারণ জিরোগুলা ইন্টিজার্সদের মাঝখানে আছে, এই কারণে। গুড। দ্য লাস্ট ওয়ান 4। ওয়াই 4? আমার ট্রেইলিং জিরোজ আছে কিন্তু সাথে ডেসিমেল প্লেসও আছে। এই জিনিসটাকে ভালো মতো একটু মানে, হ্যাঁ প্লিজ ডু দ্যাট বিকজ ইট উইল বি নিডেড ফর শিওর। ওকে, মুভিং অন। আচ্ছা, আমি যখনই কোনো ম্যাথ করছি, স্পেশালি আমি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যখন করছি, কিছু ব্যাপার আছে। আমি কত সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করব, কতটুকু ডেসিমেল প্লেস নিব, এগুলোর কিছু ব্যাপার আছে, এগুলো আপনাদের জানতে হবে। ওকে, এটা খুব সিম্পল একটা জিনিস, আপনারা হয়তো জানেন, বাট আমি জাস্ট একটু ঝালাই করে দিচ্ছি। ওকে, সো আমরা যখন কোনো মাল্টিপ্লিকেশন করব তখন আমার মাথায় রাখতে হবে যে আমাকে যদি ডেসিমেল প্লেস দেওয়া হয়ে থাকে, আমি সব সময় সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার বা সবচেয়ে কম ডিজিটগুলো নিব। যেমন নাম্বার 1 রাইট হিয়ার, ইভেন আমি যখন ডিভিশন করব সেম, যেমন 6.38 কয়টা সিগনিফিকেন্ট ফিগার? 3টা। মাল্টিপ্লাইড বাই 2.0 কয়টা সিগনিফিকেন্ট? 2টা। আচ্ছা, তার মানে এখন আমি 3টা সিগনিফিকেন্টে অ্যান্সার দেবো নাকি 2টা সিগনিফিকেন্টে অ্যান্সার দেবো? 2টা সিগনিফিকেন্ট। সো মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যখনই করছি আমি সবচেয়ে কম যেই সিগনিফিকেন্ট থাকবে সেটাতে আমি অ্যান্সার করব। যেমন আমার অ্যান্সার আসছে আবার 4 সিগনিফিকেন্ট ফিগারে, কিন্তু আমি 4 সিগনিফিকেন্ট ফিগারে তো অ্যান্সার দিতে পারবো না, রাইট? কারণ আমার মাল্টিপ্লিকেশন বা ডিভিশনে আমার সবচেয়ে কম যেই সিগনিফিকেন্ট সেইটাকে কনসিডার করতে হবে, এবং ওইটাকে কনসিডার করতে গিয়ে আমার যে অ্যান্সারটা আসছে ওইটাকে আমার 2 সিগনিফিকেন্ট ফিগারে নিয়ে যেতে হবে। এখন 2 সিগনিফিকেন্ট ফিগারে 12.76 আছে, এখন 7-এর পরে 6 আছে, সো আমি এটাকে তো 8 বানাইতে পারি, কিন্তু তাও আমার 3 সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে। এই জন্য আমার এই 2টাকে রাউন্ড করতে হবে। যেহেতু 2-এর পরে 5-এর বেশি আছে, মানে 7 আছে, সো এই কারণে আমি মাই অ্যান্সার ইজ ইন 13। সো এম আই গুড উইথ 2 সিগনিফিকেন্ট ফিগার? সো 2 সিগনিফিকেন্ট ফিগার। ঠিক সেমভাবে আমি যদি ডিভাইডও করি, আমার বড়টা একটা আছে 4 সিগনিফিকেন্ট ফিগার, একটা আছে 3 সিগনিফিকেন্ট ফিগার, আমার অ্যান্সার আসছে আবার 5 সিগনিফিকেন্ট ফিগারে। আমি অবশ্যই মেক শিওর করবো আমার সবচেয়ে কম যেটা সেটাতে অ্যান্সার করতে, উইচ উড বি 3 সিগনিফিকেন্ট ফিগার। সো ওখানে আমার রাউন্ড অফ যা যা করা লাগে আমার ওভাবে করে নিতে হবে, রাইট? ইভেন আমার স্যার, জি প্লিজ ডু দ্যাট, এটা উচিত ফলো করা সাইন্টিফিক ওয়েতে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেথড, ইউ শুড অলওয়েজ ইউজ দ্যাট সিগফিক। আমি যদি আবার
অ্যাডিশন বা সাবট্রাকশনে চলে যাই, তখন আমি কি করব? তখন আমি যেটা করব, তখন আমি ডেসিমেল প্লেস কাউন্ট করব। একটু আগে আমি কি করতেছিলাম, আমার রাইট হিয়ার সিগনিফিকেন্ট ফিগারে আমার সবচেয়ে কম যেই ডেসিমেল প্লেস বলি অ্যাকচুয়ালি, মানে অথবা আমি সিগনিফিকেন্ট ফিগারই মেইনলি টার্গেট করি এখানে, সবচেয়ে কম যেটা সেটাই ইউজ করছিলাম। ঠিক এভাবেই আমি অ্যাডিশন বা সাবট্রাকশনেও আমি আমার যে ছোট যে ডেসিমেল প্লেস নাম্বারটা আছে সেটা ইউজ করব। যদি এইটাতে খেয়াল করেন যে এইখানে 6.8 আছে, তার মানে কি 2 sig fig, আই এম অ্যাডিং 11.934, এখানে আবার কত sig fig? 5। আবার প্রথমটাতে একটা ডেসিমেল প্লেস, পরেরটাতে 3টা ডেসিমেল প্লেস। আমার অ্যান্সারও আসছে 5 সিগনিফিকেন্ট ফিগারে এবং 3 ডেসিমেল প্লেসে, কিন্তু আমার টার্গেট হচ্ছে সবচেয়ে কম ডেসিমেল প্লেসে ওকে নিয়ে যেতে হবে। সো আমার যেহেতু প্রথমে এখানে আমি দেখছি আমার 1 ডেসিমেল প্লেসে একটা আছে, সেহেতু আমি অ্যান্সারটা 1 ডেসিমেল প্লেসেই করব। এখানে সিগনিফিকেন্ট ফিগার কয়টা হলো এটা মেজর ইস্যু না, এখানে মেজর ইস্যু হচ্ছে আমার ডেসিমেল প্লেস। সো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের ক্ষেত্রে আই এম অলওয়েজ গোয়িং টু বি ইউজিং the lowest amount of decimal places. Clear? Okay. Sorry? Yes, addition and subtraction দুইটার ক্ষেত্রেই সেম, addition and subtraction. আচ্ছা, এখানে কিছু কনভার্সন আছে, জাস্ট লুক অ্যাট ইট অ্যাট হোম। একটা সিম্পল একটা প্রবলেম আছে, আই থিঙ্ক এটা ইউ অলরেডি নো, ডেন্সিটি ক্যালকুলেশন। ডেন্সিটির জন্য আমরা কি করি? উই ইউজুয়ালি ইউজ ম্যাস ওভার দ্য ভলিউম অ্যান্ড উই জাস্ট ইউজ দ্যাট ফর্মুলা, এবং আমরা ইউজুয়ালি ডেন্সিটিটাকে ওভাবে করে আমরা ক্যালকুলেট করি। একটু এই প্রবলেমটা একটু করার চেষ্টা করেন তো। Simple একটা problem. The density of titanium is 4.50 grams per centimeter cube. What is the volume of 7.20 grams of titanium? লাস্ট দিন একটা মেথড করাইছিলাম, মনে আছে? কি মেথডটা? কোস্ট। এই ফর্মুলাতে, এই ওয়েটাতে ইউজ করে এই প্রবলেমটা সলভ করেন। স্যার একটা খাতা কলম লাগবে স্যার, প্লিজ। None? None. Use your phone. Sorry. Sorry, sir? Hold on. I'm not interested into your final answer. I'm interested into your steps. None? সবার? None? সবার শেষ? সবাই পারছেন? আচ্ছা, সবাই কোস্ট ফর্মুলা ইউজ করছেন?
আসেন তো একজন একটু আমাকে একটু শিখান তো কেমনে করেন, আসেন। ওয়ান অফ ইউ, এনিওয়ান ভলেন্টিয়ার, একটু পড়ান সবাইকে। আসেন আসেন, একজন আসেন। You wanna try? না। Hold on. এটা একটু হাতে রাখেন, এবার পড়ান। আচ্ছা, আমাদের কোস্ট ফর্মুলাটা ছিল হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে কালেক্ট করতে হবে, ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপর হচ্ছে অর্গানাইজেশন করতে হবে। তো হচ্ছে গিয়ে আমরা প্রথমে কালেক্ট করি অ্যান্ড অর্গানাইজেশন করি। আমাদের হচ্ছে গিয়ে এখানে ডেনসিটি দেয়া আছে হচ্ছে 4.5 অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে ভলিউম দেওয়া আছে হচ্ছে 7.20। ও আচ্ছা, আমাদের হচ্ছে ম্যাথ দেওয়া আছে হচ্ছে 7.20 গ্রাম। এখন হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করতে হবে যে হচ্ছে আমাদের হচ্ছে যে ফর্মুলাটা আমরা কোন প্রসেসে আগাবো। আমরা জানি হচ্ছে গিয়ে ডেনসিটি ইকুয়াল না ভলিউম, আচ্ছা ভলিউম ইকুয়াল, আচ্ছা তার আগে হচ্ছে আমরা জানি ডেনসিটি ইকুয়াল হচ্ছে ম্যাস বাই ভলিউম। তো হচ্ছে আমরা এটাকে মডিফাই করতে পারি, ভলিউম ইকুয়াল হচ্ছে ম্যাস বাই ডেনসিটি। না স্যার, স্যার আচ্ছা কত কত 1.6। তো হচ্ছে আমরা সলভ করলাম, দেন হচ্ছে এটার ব্যাপারে আমরা থিঙ্ক করবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। উনি যেটা করেছেন সেটা ঠিক আছে। আমি জাস্ট একটা জায়গায় একটু জাস্ট অ্যাড করব, যেটা কি না যে ওয়েতে আমি মনে করি করলে ইট উড বি ইজিয়ার। কোন জায়গাটা? সেই জায়গাটা হচ্ছে কি রাইট হিয়ার। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। আমি ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে সবসময় প্রতিটা স্টেপে আমি সবসময় ইউনিটগুলা লিখে ফেলি। এই ইউনিটগুলা লিখলে যেটা হয় খুব ইজিলি লাস্টের যে অ্যান্সারটাই, যে আমরা একটু হতমত খাইলাম, একজন জিজ্ঞেস করছে স্যার অ্যান্সারটা কিসে রাখবো, একটু একটু আমি দেখাই। যদি ইউনিটগুলো রাখেন তাহলে কি হবে, যেমন আমার ম্যাস বাই ডেনসিটি, ভলিউম ইকুয়ালস ম্যাস বাই ডেনসিটি। আমার ম্যাস হচ্ছে গিয়ে কিসে আসে? গ্রামসে। আর আমার কি বলে এটাকে, ডেনসিটি আসে হচ্ছে গিয়ে গ্রামস পার সেন্টিমিটার কিউব। আমি যখন এই ফর্মুলাটার মধ্যে আমার মানে এই নাম্বারসগুলোর সাথে যখন আমি ইউনিটগুলোকে ইউজ করব, তখন আমি অটোমেটিক্যালি কাটাকাটি করে বলতেই পারবো যে আমার লাস্টের অ্যান্সারটা কি ইউনিটে হবে। যেমন এই ক্ষেত্রে আমি দেখছি আমার গ্রামস আর গ্রামস আমি ইজিলি ক্যান্সেল আউট করতে পারি, দুইটা ক্যান্সেল করে দিলাম, তার মানে আমি অলরেডি জানি আমার অ্যান্সার কিসে হবে। একটু পেইনটা কমে গেল না? সো অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ ডু দ্যাট। My answer is in centimeter cube and I'm good. Okay? Acha. Okay, good.
পারফেক্ট। হতে পারে, আমি বলে দিতে পারি কনভার্ট করো, মেবি। তো তখন কনভার্ট করতে হবে। মানে যে এই যে একটু আগে যে কনভার্সনটা শিখতে বললাম, কেন বললাম? হতে পারে কোয়েশ্চেনের মধ্যে এমন থাকতে পারে যে কনভার্টেড, সো সেই ক্ষেত্রে আমাদের কনভার্ট করতে হবে। এনিওয়েজ, মানে দিস ইজ আ ভেরি সিম্পল ম্যাথ, ঠিক আছে, বাট এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বাট দেয়ার উইল বি মোর ডিফিকাল্ট ওয়ান্স কামিং আপ। অ্যান্ড উইথ দ্যাট নোট উই আর অ্যাকচুয়ালি ডান উইথ চ্যাপ্টার 1.